Hey everyone, I'm Priyasha and welcome back to my channel. Welcome to a new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, এখন এটা বলা চলে যে খুব ভালো আছি। বিগত 1 থেকে 1.5 বছর কোনো ব্লগস, কোনো শর্টস না কোনো কিছু, কোনো ভিডিওস আসেনি। এর পেছনে অনেক কারণ আছে। এর পেছনে আমাদের একটা স্টোরি আছে। হ্যাঁ, আমার মায়ের এবং আমার বোনের লাইফটা পুরো চেঞ্জ হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেমে এসেছে। অনেকটা পরিমাণে চেঞ্জ হয়েছে। আজকে দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে অনেক স্ট্রং হয়ে সমস্ত কথা হাসি মুখে বলতে হবে। একটা মুভি স্টোরি, আমরা সাধারণত এইসব মুভি স্টোরিতে দেখে থাকতাম, এখন রিসেন্ট লাইফে দেখে নিয়েছি আমরা। চলো তাহলে গল্পটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। তো ছোটবেলা থেকেই সবার বাড়িতে যেরকম অশান্তি হয়, আমার বাড়িতেও ঠিক হতো। হ্যাঁ, একটা জায়গায় সুখ আছে মানে অশান্তি আছে। ভালো দিকটা বলবো, খারাপ দিকটা কেন বলবো না? সমস্ত সংসারেই এটা হয়। সংসার বলতে এখানে আমি, আমার মা এবং আমার বোন এবং আমার বাবা, আমরা সত্যি খুবই সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। হঠাৎ করে 25শে এপ্রিল 2023 একটা ঝড় আসে। কি ঝড়? কথায় বলে মা হলো একটা পিলার আর বাবা হলো মাথার ছাদ। হ্যাঁ, মা হলো একটা পিলার আর বাবা হলো মাথার ছাদ। আমাদের মাথার ছাদটা উড়ে যায়। বাবা সাধারণত রাত করেই বাড়ি ফিরতো। এবার হঠাৎ করে একদিন ফিরছে না। আমরা ভাবছি জেনারেলি তো এরকম রাত করেই বাড়ি ফেরে, তো তাই জন্য ফিরছে না। আর আমার বাবা ফোনও ইউজ করতো না, সেই সময় ফোনটাও কল করতে পারছিলাম না। এরকম করতে করতে না কখন যে 1টা বেজে গেল বুঝতে পারলাম না। তারপরেও কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমার বাবার 12:30 1টা মতো বাজতো বাড়ি ফিরতে। আমরা ভেবেছিলাম নর্মালি অন্যান্য দিনের মতো সেদিন চলে আসবে, বাট যখন এরকম দেখতে দেখতে রাত 2টো বেজে গেল, অত রাত্রে এক রকমের বাধ্য হয়েই কিছুজনকে ফোন করা শুরু করলাম যে তোমরা দেখেছো। তাদের নামগুলো না হয় নাই বললাম, কিছুটা না হয় পার্সোনাল থাক। সবাই বলল না তো, অনেক আগেই তো চলে গেছে। সত্যি বলতে সেই সময় সবাইকে হয়তো কল করে ওঠা হয়নি। তারপর সকাল হলো, এরকম ভাবে ওয়েট করতে করতে, অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেল, সকাল হলো। তারপর সবাইকে ফোন করতে স্টার্ট করলাম যে তোমরা জানো যে উনি কোথায়। সবাই ওখানে বলছে যে অনেক আগেই 10টার সময় চলে গেছে। লাস্ট দেখা গেছিল স্টেশনে। সবাই বলছে যে জানে না। বুঝতে পারলাম আমার বাবা কোথাও একটা গেছে। একদিন ওয়েট করেছিলাম। আর আমার বাবা রীতিমতো একদিন হয়তো বাড়ি ছাড়া থাকতে
পারে, কোথাও যেতে পারে আর্জেন্ট হলে, কিন্তু একদিনের বেশি না কোথাও থাকে না। যখন একদিন হয়ে যাওয়ার পরেও দেখছি যে উনি আসছেন না, দেন আমরা পুলিশের কাছে গেলাম একটা ডায়েরি করতে, জিডি করতে। জিডি করার পরেও অনেক খোঁজ করেছিলাম। আর আমার বাড়িতে মেইন আর্নিং মেম্বার বলতে ছিল আমার বাবাই। আমি করতাম তখন সেকেন্ড ইয়ার পড়াশুনো, টুকটাক হয়তো মডেলিংয়ের কাজ করতাম, তোমরা সেটা দেখেছো, আর টিউশনি করতাম। আমার বোন করতো ক্লাস 11 পড়াশুনো। আমার মা টোটালি হাউস ওয়াইফ ছিল, তো সেই দিক থেকে আমরা কেউই আর্নিং করতাম না। মাথার ছাদ ভেঙে পড়ল। দিন চাকরি খোঁজা শুরু করলাম। চাকরি খুঁজতে খুঁজতে একটা চাকরি পেয়েও গেলাম, রিটেল সেক্টরে পেলাম। আমার মা টেলারের কাজ ধরলো। এইভাবে ভালো মতোই চলে যাচ্ছিল সবকিছু। 1 বছর চলে গেল। হ্যাঁ, এইভাবে 1 বছর চলে গেল। আমার পিলারটা নড়বড়ে হয়ে গেল, মানে আমার মা। হঠাৎ করে দুপুর 2টো বাজে, তখন অফিসে তখন লাঞ্চ টাইম। দিনটা ছিল 15ই মে 2024। একটা ফোন এলো। বাকিটা না হয় আমার বোনের মুখ দিয়ে শোনো তোমরা। চলো শোনা যাক। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, শিবের দিন। আমরা আজকে স্পেশালি এই দিনটাই শুরু করেছি একটা ভালো দিন উপলক্ষে। আমি উপোস, আমার বোনও উপোস, তাই জন্যই। আর আমার বোনটা একটু সেজে গুজে আছে, আমার বোন ফিটফাট থাকতে পছন্দ করে। সো বোনে আসে, তারপর বাকি গল্পটা হচ্ছে। 10 তারিখ আমার এইচএসের রেজাল্ট বেরোয়, এবং হঠাৎ একদিন আমার একটা বান্ধবী আমাকে একটা দিন সন্ধ্যেবেলা আমাকে ফোন করে বলে যে এইচএসের তো রেজাল্ট বেরিয়েছে, আমার বাড়িতে একদিন আয়। তো সেরকম প্ল্যান ওয়াইজ আমি বলি যে ঠিক আছে, দেখছি যেতে পারবো কি না, মাকে জিজ্ঞেস করি। এবং মা কোনোদিনও আমাকে বারণ করেনি কোথাও যেতে, কোথাও কিছু বলেও নি, বকাও দেয়নি। কিন্তু হঠাৎই মা সেদিনকে আমাকে বলছে যাবি, কেন যাবি, রাগারাগি করছে। তা আমি রীতিমতো কোনোদিনও জোর করে মায়ের কাছে যাইও নি আমি কোথাও। সেদিনকে আমি খুব জোর জবরদস্তি ঝামেলা করে মাকে বললাম না আমি যাবই। তো সেদিনকে প্ল্যান করলাম, ওদেরকে বললাম ঠিক আছে যাবো আমি। তারপরে সেদিনকে আর আমি মায়ের সাথে কোনো কথা বলিনি, ঝামেলা অশান্তি। তো মা যেরকম আমাকে, মা সেদিনকে রান্না করেছিল ভালো, চিলি চিকেন রান্না করেছিল, মা খেতে দিল, আমরা খেলাম, আমি দিদি দুজনেই খেলাম। খেয়ে দিয়ে আমরা আমাদের মতো শুয়ে পড়লাম। পরের দিন সকাল হলো। পরের দিন সকাল হওয়ার পরে আমার যেই টুকটাক কাজ থাকে সেইগুলো আমি করে রেডি হব, তখন মা বলছে যে বেরোবি, খেয়ে যাবি না? তা আমি বললাম যে আমি তো নিমন্ত্রণ খেতেই যাচ্ছি, আমরা তো খেতেই যাচ্ছি, তা আমি খেয়ে কি যাবো, আমি না খেয়ে যাবো। দাঁড়া, তারপরে মা বলছে যে বেরোবি, খেয়ে যাবি না, না খেয়ে কোথাও বেরোস না। তখন আমি মায়ের উপর ঝাঁঝি মেরে বললাম যে না, আমি নিমন্ত্রণ খেতে যাচ্ছি, আমি খেয়ে কেন যাব, আমি ওখানেই খেয়ে নেবো। তারপরে মায়ের সাথে আর কোনো কথা নেই, আমি আমার মতো রেডি হলাম, স্নান করলাম, রেডি হলাম। দেন মা তখন স্নানে ঢুকেছিল, এবং আমার বন্ধু তখন ফোন করলো, বললো বেরো, আমি যাচ্ছি। তো আমি আর আমার একটা বন্ধু সবে বেরিয়েছি, মাকে বললাম আমি বেরোচ্ছি। জাস্ট মা তখন বাথরুমে, আমি মাকে বলছি মা আমি বেরোচ্ছি। আমি দরজা টরজা যেরকম দিই সেরকম দিয়ে আমি বেরোলাম। বেরিয়ে সবে আমি স্টেশনে গেছি,
মা বলছে যে বেরোবি, খেয়ে যাবি না, না খেয়ে যাবি, না খেয়ে যাস না। তো আমি ভাবলাম যে আমি তো মাকে আরো বললাম যে আমি নিমন্ত্রণ খেতে যাচ্ছি, খেয়ে কেন যাব। তারপরে আমি মাকে রাগ রাগ দেখিয়ে কথাটা বললাম। তারপরে আমি আমার মতো রেডি হলাম, মায়ের সাথে কোনো কথা বলিনি, আমার মতো রেডি হলাম। তারপর ভাবলাম যে আমি, মা রেগে আছে, আমি এরভাবে কথা বলে গেলাম মায়ের সাথে, মা হয়তো খাবে না। আমি মাকে বললাম, আমি মায়ের খাবারটা গোছালাম, আমি ন্যাচারালি খেতে দিই মাকে। আমি খাবারটাও গোছালাম টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যে মা স্নানটা করে আসবে, দেন মা খেয়ে একটু রেস্ট নেবে। আমি মাকে বললাম যে তুমি খেয়ে দিয়ে রেস্ট নাও, আমি ফোন করলে তুমি উঠবে, দেন তুমি কাজে বসবে। তারপরে আমি খাবার টাবার গুছিয়ে আমার মতো আমি রেডি হলাম। আমার আরেকটা বান্ধবী আমার সাথে যাওয়ার কথা ছিল, সে আমাকে ফোন করে বললো চল এবার বেরোই, ট্রেন ধরুন। আমি আর ও বেরোলাম, স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে আমরা যেই ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা আমরা পেলাম না। আমরা স্টেশনে বসে রয়েছি, টিকিট কাটবো ভাবছি, কিন্তু আমরা টিকিট কাটতে যাচ্ছি না। অনেকক্ষণ বাদে আরেকটা ট্রেন যখন ঢুকবে তখন আমাদের মনে হলো যে, তখন আমাদের মনে পড়লো টিকিটটা কাটতে যেতে হবে আমাদের। সবে আমরা টিকিটটা কাটতে গেছি, আমরা আরেকটা স্টেশনে, অপোজিট স্টেশনে টিকিটটা কাটতে গেছি, টিকিটটা কাটা হয়েছে। আমরা ওভারব্রিজ দিয়ে যখন উঠবো, সবে আমি একটা সিঁড়িতে পা দিয়েছি, আমার ফোনটা আমি বের করে দেখছি আমার মায়ের দুবার কল, এবং আমার ফোনটা সাইলেন্ট ছিল, আমি ওই জন্য ফোনটা দেখিনি। এবং ফোনটা বের করে দেখছি আমার মায়ের দুবার কল। আমি ভাবলাম যে নর্মালি তো মা ফোন করে জিজ্ঞেস করে যে ট্রেনে উঠেছিস নাকি, সেইটা জিজ্ঞেস করার জন্যই হয়তো ফোনটা করেছিল। এবং আমি যখন ফোনটা কল ব্যাক করি তখন আমাকে ফ্ল্যাট থেকে একজন বলে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার মা লিফটে অসুস্থ হয়ে গেছে। তা আমি ভাবলাম যে হয়তো নর্মাল কিছু হয়েছে। আমি আমার বান্ধবীটাকে বললাম যে তুই যা, আমার মায়ের কিছু একটা হয়েছে, আমি দেখি, সেরকম যদি মা সুস্থ থাকে আমি যাচ্ছি। তো আমাকে বারবার জিজ্ঞেস করলো যে আমি যাবো, বলছি না আমি পারবো ম্যানেজ করতে। তা আমি স্টেশন থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছি। রাস্তা আমাদের স্টেশন থেকে বাড়ি খুবই কম ডিস্টেন্স, বাট রাস্তা যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না, মানে রাস্তা চলছে তো চলছে। তা আমি স্টেশন থেকে নামলাম, নেমে আমাদের বাড়ির সামনেই পার্টি অফিস। তো পার্টি অফিস, আমি সেখান থেকে যাচ্ছি এবং রাস্তায়, ওখান থেকেই রাস্তায় লোকজন ভর্তি, এবং সবাই আমাকে বলছে যে আস্তে আস্তে যাও, দৌড়ে যেও না, তোমার মা ঠিক আছে। তো আমার সেই কথাটা খুব বেশি লেগেছিল যে আমার মায়ের এমন কি হলো যেটাতে আমি জানি না, সবাই জানে যে আমার মায়ের কিছু একটা হয়েছে, সিরিয়াস কিছু। আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, এবং যাওয়ার পরে আমাদের ফ্ল্যাটের সামনেটা আমি কিছুটা গেছি, এবং সবাই আবারও বলছে যে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তারপরে আমি গিয়ে জাস্ট দেখলাম লোকের ভিড়। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, শিবের মন্দির, তো সেখানটায় দেখছি লোক ভর্তি, এবং আমার মাকে ঘিরে সবাই দাঁড়িয়েছে, এবং সবাই সরলো। জাস্ট আমি দেখলাম আমার মা হালকা করে তাকিয়ে আছে আর এরকম ভাবে শুয়ে আছে। তা আমি জাস্ট মাকে এরকম ধরে কান্না করে বলে উঠলাম যে মা তোমার কি হলো, মা তোমার কি হলো। এবং মা, সবাই তখন আমাকে বকাবকি করছে, কান্না করো না, কান্না করো না, তোমার মা ঠিক আছে। তা আমি সেই মুহূর্তে কি করবো, আমার নিজের বলতে তখন কেউ ছিল না পাশে, আমার মা ছাড়া আমার নিজের বলতে কেউ ছিল না তখন। আর তখন সেই সময় আমি ছিলাম অফিসে। তো আমি ঘর থেকে মায়ের ফোনটা নিলাম, আমি ফোনটা নিয়ে, আমাকে সবাই বলছে যে যেগুলো মেন ডকুমেন্টস দরকার পরে একটা হসপিটালে নিয়ে যাওয়ার পর, আমি সেইটুকুনি আমি নিতে পারছি না। জাস্ট আমাকে ফ্ল্যাটের সবাই হেল্প করছে, আমি সেইটুকুনি নিলাম, নিয়ে ঘর থেকে বেরিয়ে আমি দিদিকে ফোন করলাম, দিদি তাড়াতাড়ি আমার মায়ের কিছু একটা হয়েছে। আমি দিদিকে ফোন করলাম, আমার দাদাকে ফোন করলাম। দেন আমি তখন দুপুর 2টো বাজে, টাইমটা খুব ভালো করে মনে ছিল, কেননা সেই সময় ছিল লাঞ্চ টাইম। আমার বোন ফোন করলো, আমার বোন না, কলটা মায়ের ফোন থেকে এসেছিল। মা ফোন করলো। অন্যান্য দিন আমার ফোন সাইলেন্স থাকে, কিন্তু সেই দিন হঠাৎ করে আমি সঙ্গে সঙ্গে ভাগ্যিস ফোনটা তুলেছিলাম। ফোনটা তুলেই আমার বোন কান্না করলো, যে বলছে কান্না করতে করতে, দিদি তুই তাড়াতাড়ি আয়, মায়ের কিছু একটা হয়ে গেছে। তো আমি সেই শকড। আমি লাঞ্চ যেই রুমটায় করি সেখান থেকে নিচে নেমে এসে দৌড়ে গেছি, যে কি বলছিস, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাইনি।
বললো কান্না করতে করতে, দিদি তুই তাড়াতাড়ি আর, মায়ের কিছু একটা হয়ে গেছে। দেন তো সেই মুহূর্তে আমি মাকে অ্যাম্বুলেন্সে সবাই মিলে তুললো, আমি অ্যাম্বুলেন্সে উঠলাম, সবাইকে আমি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, ফ্যামিলির সবাইকে, আমার মাসিকে, আমার দাদাকে, দিদিকে, সবাইকে ফোন করছি যে তোমরা তাড়াতাড়ি আসো, আমার মায়ের কিছু একটা হয়েছে। সবাই আমাকে জিজ্ঞেস করছে যে হঠাৎ করে কি হলো, এই তো কথা বললাম, হঠাৎ করে কি হলো। আমি নিজেই জানি না আমার মায়ের কি হয়েছে। আমার খালি একটা কথা মনে আছে যে আমি ফার্স্ট যখন আমার মাকে দেখেছিলাম তখন দেখছি আমার মায়ের হাতে অনেকগুলো তোয়ালি পেঁচানো, আমার মায়ের সারা গায়ে রক্ত, গা পুরো ভেজা। আর নাইটিতে আমি দেখতে পাচ্ছি, আমার মা নাইটি পরা ছিল, আমার নাইটিতে দেখতে পাচ্ছি যে হাতে হলুদ হলুদ মাংস। আমার তখন একটা মনে হয়েছে যে আমার মায়ের সিরিয়াস কিছু হয়েছে। দেন সেইভাবেই নিয়ে গেলাম হসপিটালে। আমি নিয়ে গেলাম, আমার সাথে ফ্ল্যাটেরই একটা দাদা ছিল, সে নিয়ে গেল, আরেকজনও ছিল, একটা কাকিমাও ছিল। তা আমরা নিয়ে গেলাম হসপিটালে। নিয়ে যাওয়ার পরে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার তখন আসছিল না। দেন ডাক্তার আসলো, আসার পরে জিজ্ঞেস করছে যে তোমার মায়ের কি হয়েছে। তো আমি যেহেতু বলতে পারছিলাম না, ওই মুভমেন্টে ফ্ল্যাটের যেই দাদাটা ছিল সে বলল সব ঘটনাটা। তো তারপরে তখনই আমার দাদা আসলো। তো দাদা আসার পরে আমি একটু ভরসা পেলাম যে ঠিক আছে, বিকজ আমি সেই মুমেন্টে মাকে দেখতে পাচ্ছিলাম না, আমার এতটা ভয় লাগছিল। তো তারপরে আমার দাদা এলো, আমার আরেকটা মাসির মেয়ে এলো, এবং তারা আসার পর আমার একটু শান্তি লাগলো যে ঠিক আছে আমার নিজের কেউ অ্যাটলিস্ট আছে সেখানে। তো সেখানে মাকে সবে তখন ডাক্তার দেখছে হাতটা খুলে, আর আমাকে কেউ মায়ের সামনে যেতে দিচ্ছে না, বিকজ আমি দেখতে পাচ্ছি না জিনিসটা। আমি দরজাটার সামনে দাঁড়িয়ে আছি, আমার দাদা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হয়েছে ব্যাপারটা। আর আমি সাইড থেকে শুনতে পেলাম ডাক্তার বলছে যে ওনার হাতটা বাদ যাবে, ওনার রাইট হ্যান্ডটা বাদ যাবে, আর ওনার যেই পরিমাণে ওনার হাত চলে গেছে তাতে উনি মরে যাবেন না, কিন্তু ওনার যেই পরিমাণে ব্লাড লস হয়েছে এই মুহূর্তে ব্লাড না দিলে ওনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তো আমি তখনই আমি কি করব, আমি দিদিকে ফোন করে বললাম দিদি কোথায় তুই, আমার মায়ের ডান হাতটা মনে হয় আর নেই। তারপরে আমি যেই মুহূর্তে অফিস থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আমি স্টেশনে গেছি, সেই সময় তো রাস্তা শেষই হচ্ছে না, কোনো রকমে স্টেশনে পৌঁছেছি। অফিস থেকে বলেছিল একজনকে পাঠাবো। আমি কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বললেই আমি বলছি আমার বেরোতে হবে, জাস্ট আমার মায়ের কিছু একটা হয়ে গেছে। আমি কারোর কাছে পারমিশনও নিয়ে যে আমি কি বেরোবো। আমি বেরিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে, স্টেশনে পৌঁছেছি, হাত পা কাঁপছে। আমার মায়ের কি হলো তখনও অবধি আমি ভেবে রেখেছিলাম হয়তো নর্মালি কোনো স্ট্রোক হয়ে গেছে, যা রোদ আর আমার মা যা খাটাখাটনি করে হয়তো স্ট্রোকই হয়েছে। কিন্তু কোনো রকমের ট্রেনে উঠলাম, উঠে নিজেকে শান্ত করলাম যে না, মনে ভাবছিলাম যে না, আমার ঠিক থাকতে হবে, আমার বোন আছে, আমার বোনকে সামলাতে হবে, আমার মাকে সামলাতে হবে। আমার মায়ের তবুও মনে হচ্ছে যে আমার মায়ের কী হলো। বড় মাসি ফোন করেছে, তুই কোথায় আছিস? আমি বললাম এই তো, এই ট্রেনটা ধরবো। বোন তার আগে আমাকে ফোন করে বলে দিয়েছিল দিদি তুই কোথায় আছিস, তুই না আরজি করে আয়। আমি ভাবছি এত বড় কি হয়ে গেল। গেছি মাঝেরহাট লোকাল ধরে আরজি করে যাচ্ছি, এমন সময় বড় মাসি ফোন করছে যে তুই কোথায়। বলছে তুমিও জানো আমার মায়ের কি হয়েছে গো? আমি বুঝতে পারছি না কি হয়েছে। বলছে লিফটে নাকি অসুস্থ হয়ে গেছে, যা ছোটাছুটি করে। লিফটে অসুস্থ কি এমন হলো? বলেছে হাতে লেগেছে। হাতে লেগেছে এরকম ছোটখাটো ব্যাপার? ট্রেনে করে কাঁদতে কাঁদতে কোনো রকমে গেছি। অনেকে তখন জিজ্ঞেস করছিল যে কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার। আমি বলছি আমি জানি না, আমার মায়ের কিছু একটা হয়ে গেছে। দিন হঠাৎ করে বোনের ফোন এলো, বোন বললো দিদি তুই কাঁদবি না, তুই স্ট্রং থাকবি। আমার মায়ের মনে হয় ডান হাত আর নেই।
বাকিটা মুহূর্ত শোনার পরে আমার মাসি এলো, সবাই এলো। তারপরে না, মাসি আসার আগে আমি এসেছি। আমার দিদি আসলো, আমার মাসি আসলো, সবাই আসলো। তখন আস্তে আস্তে অনেক, তারপরে আমার দিদি এলো, আমার মাসি এলো, আমার মামা এলো, সবাই এলো আস্তে আস্তে। ফ্যামিলির অনেকেই চলে এসেছিল তখন। তারপরে দিদি বলবে ঘটনাটা, দিদি কি কি ফেস করেছে। তারপরে দিদি আমাকে কোনো কিছুই তেমন ফেস করতে দেয়নি, সবটাই দিদি, আমার দাদা, আমার মাসি তারা ফেস করেছে। আমি জাস্ট মানে কি করব না করবো আমি জাস্ট বসেছিলাম, আমি কোনো কিছু করার মতো মুহূর্তে পজিশনেই ছিলাম না। তারপরে দিদি আসার পরে আমার মনে আছে এখনো যে আমি দিদি আর আমার একটা মাসির মেয়ে, আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে, ডাক্তার তখন হাতটাকে বলছে যে ক্লিন করে ওটাকে একটা মিনিমাম একটা ব্যান্ডেজ করে রাখতে হবে। তো আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে, আর মানে তখন মা এত পরিমাণে মায়ের যন্ত্রণা, মা জাস্ট চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। তো সেই চিৎকারটা যেন এখনো মনে পড়ে যে মা কি পরিমাণে ব্যথা সহ্য করেছে। আমি মায়ের সামনে যেতে পারছিলাম, মা অতটা ব্যথা সহ্য করছে। আর আমার যখন হতো কোনো কিছু, আমার দিদির যখন হতো কোনো কিছু, সবসময় মা আমাদেরকে আগলে রাখতো। দেন আমি গেলাম আরজি করে, ট্রমা সেন্টারে গেলাম। আমার বোন বললো, আমি যখন আরজি করে পৌঁছেছি, বোন বললো তুই ট্রমা সেন্টারে আয়। ট্রমা সেন্টারে গেলাম আমি। না তখনই মনের মধ্যে হচ্ছে যে কি হলো, টেনশন হচ্ছে, টেনশনটা যেন আরো বেড়ে উঠছে। রাস্তা শেষ হচ্ছে না, চালা নেমে দৌড়াতে দৌড়াতে আরজি করে গেছি। আমি ড্রেসও চেঞ্জ করিনি, অফিসের ড্রেস পরে সঙ্গে সঙ্গে চলে গেছি। জামা কাপড় ব্যাগ কোনো কিছু চেঞ্জ করিনি, খাবারটাও অবধি একটা ফোঁটাও মুখে দিইনি। তখন সেই অবস্থায় নিয়ে গেছি। ট্রমা সেন্টারে যাওয়ার পর না, যখন রুমের মধ্যে ঢুকলাম, মিনি আইসিইউ বলে ওটাকে, ওই রুমে ঢুকলাম, আমার মা সেরকম কিচ্ছু টের পাচ্ছিল না, সেন্স ছিল। আমার মা এতটাই স্ট্রং, সেন্স ছিল। কিন্তু হঠাৎ করে যখন আমি রুমের মধ্যে পা দিলাম, আমার মা বলছে মনা তুই এসেছিস। আমার মা হঠাৎ করে বুঝে গেল যে আমি এসেছি, চোখ বন্ধ থাকা সত্ত্বেও মা বুঝলো যে আমি এসেছি। বলছে মনা জানিস আমার হাতটা মনে হয় নেই। আমার মা কাঁদছিল তখন। আমি সেই মুহূর্তে একটা ফোঁটাও জল ফেলিনি। সেই মুহূর্তে মায়ের সামনে যখন ছিলাম, আমি দেখছি মায়ের হাতটা একটু ব্যান্ডেড করা, মায়ের হাত দেখতে পাচ্ছি না। হাতের এই অংশটা, ডান হাতের এই অংশটা পুরো ব্যান্ডেড করা।